আচ্ছা, আমরা আজকে পড়ব হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ। এই সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ কথাটা কিভাবে এলো? উপনিবেশ ইংরেজি হচ্ছে কলোনি, আর সাম্রাজ্যের ইংরেজি হচ্ছে এম্পায়ার। এটা তোমরা জানো। এখন কলোনি কথাটা এসছে কলোনিয়া নামক ল্যাটিন শব্দ থেকে, COLONIA। কলোনিয়া ল্যাটিন শব্দ, তার থেকে ইংরাজি কলোনি শব্দ এসছে। আর ইম্পেরিয়ালিস্ট মানে IMPERIALIST, এই শব্দ থেকে ইম্পেরিয়ালিজম শব্দটি এসছে। ল্যাটিন শব্দ ইম্পেরিয়ালিস্ট, IMPERIALIST। এটা আশা করি তোমরা এই দুটো জিনিস তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে এই চ্যাপ্টার পড়তে গেলে। আর এই চ্যাপ্টারের যে প্রশ্নটা প্রায়ই আসে সেটা অবশ্য এবছর এসে গেছে, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ বিষয়ে হবসবার্গ এবং লেনিনের থিওরি। সুতরাং ওই প্রশ্নটার উপরে আমরা এই চ্যাপ্টারে জোর দেবো না, ওই প্রশ্নটা বাদ দিয়ে অন্য প্রশ্নগুলোর উপরে আমরা জোর দেব। তোমরা জানো যে সাম্রাজ্যবাদের বিষয়ে দুটো বিখ্যাত বই, হবসবার্গ এবং লেনিনের দুটো বই। হবসবার্গের বইটার নাম হচ্ছে ইম্পেরিয়ালিজম স্টাডি, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, বাংলা করে দেয়। আর লেনিনের যেটা বই, সোভিয়েত রাশিয়ার যিনি নেতা ছিলেন VI লেনিন, তার বইটা হচ্ছে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, অর্থাৎ সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে। এই দুটো বই কথা তোমরা মনে রাখবে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদ সম্পর্কে কাকে বলে সেই সম্পর্কে অনেক ঐতিহাসিক অনেক কিছু বলেছেন। আমরা সাম্রাজ্যবাদের একটা মোটামুটি সংজ্ঞা দিয়ে প্রথমে শুরু করি। সাম্রাজ্যবাদ এবং উপনিবেশের প্রাচীনকালে থেকেই তোমরা জানো যে সাম্রাজ্য, যে শক্তিশালী রাজারা বা শক্তিশালী সম্রাটরা সাম্রাজ্য বিস্তার করত, যেটা আমরা রোমান সাম্রাজ্য দেখেছি, যেটা আমরা অটোমান সাম্রাজ্য দেখেছি, যেটা আমরা গ্রিসে দেখেছি ভাইটিনীয় সাম্রাজ্য, বা ভারতবর্ষে গুপ্ত সাম্রাজ্য। এই সমস্ত প্রাচীন সাম্রাজ্যের কথা আমরা জানি। সেক্ষেত্রে শক্তিশালী রাজা বা সম্রাটরা অপেক্ষাকৃত দুর্বল রাজ্যগুলোকে দখল করে নিত, সেগুলোকেও সাম্রাজ্যবাদ বলা হতো। অথবা মধ্যযুগে সম্রাট আকবর সাম্রাজ্যবাদী ছিলেন, তিনিও সাম্রাজ্য বিস্তার করেছিলেন ভারতবর্ষে। এটা ছিল, অর্থাৎ কোন শক্তিশালী রাষ্ট্র যখন অপেক্ষাকৃত কোনো দুর্বল রাষ্ট্রের উপরে দখল করে দিয়ে, তার ভূখণ্ড দখল করে দিয়ে তার উপরে কর্তৃত্ব আরোপ করে, তখন সেটাকে আমরা বলবো সাম্রাজ্যবাদ অথবা উপনিবেশবাদ। এখন আমরা দেখব যে সাম্রাজ্যবাদের উপরে বিভিন্ন ঐতিহাসিকরা, যেমন এখানে হ্যাসেলের একটা উল্লেখযোগ্য মতবাদ আছে, সেটা হচ্ছে উপনিবেশবাদ হলো সংখ্যাগরিষ্ঠ দেশীয় মানুষের সঙ্গে সংখ্যালঘিষ্ঠ বিদেশি আক্রমণকারীদের এক ধরনের সহযোগিতা। সেটা হচ্ছে কর্তৃত্ব ও আনুগত্যের সম্পর্ক, যেটা ভারতীয় উপনিবেশের ক্ষেত্রে, অর্থাৎ ইংরেজরা যে ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করেছিল সেই ক্ষেত্রে দেখা গেছে। এরকম সাম্রাজ্যবাদকে একটা সময় নিন্দাসূচক অর্থেও ব্যবহার করা হতো। সাম্রাজ্যবাদ কথাটাকে যখন লুই নেপোলিয়ন বা ইংরেজ প্রধানমন্ত্রী ডিসরেলি যখন ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের পক্ষে ছিলেন, সেই সময় সাম্রাজ্যবাদকে নিন্দায়
সুযোগ শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছিল, যদিও পরবর্তীকালে ব্রিটিশ লেখকরা সাম্রাজ্যবাদ শব্দটিকে ভালো অর্থে প্রয়োগ করার পরবর্তীকালে চেষ্টা করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্য গঠনের জন্য। জুলিয়াস বল, পার্কার বোল, কাউস্কি, এদের সমস্ত সাম্রাজ্যবাদ সম্পর্কিত মতবাদ আছে। কাউস্কির মতবাদটা যথেষ্ট ভালো, অর্থাৎ আধুনিক যে সাম্রাজ্যবাদ, সেই আধুনিক সাম্রাজ্যবাদের ক্ষেত্রে কাউস্কির মতবাদ খুব উল্লেখযোগ্য, যে সাম্রাজ্যবাদ হচ্ছে শিল্পোন্নত পুঁজিবাদের ফল। লেনিনও একই কথা বলেছেন, আবার হবসবার্নও অনেকটা এরকমই কথা বলেছেন। এখন এই সাম্রাজ্যবাদের প্রকারভেদ আছে, অর্থাৎ দুটো ধরনের সাম্রাজ্য আমরা জানি, একটা হচ্ছে বিধিসম্মত সাম্রাজ্য, একটা হচ্ছে বিধি বহির্ভূত সাম্রাজ্য। এই বিধিসম্মত সাম্রাজ্য কি? বিধিসম্মত সাম্রাজ্য হচ্ছে যখন কোনো সাম্রাজ্যবাদী দেশ অথবা কোনো বৃহৎ শক্তি অন্য কোনো দুর্বল শক্তির উপরে কর্তৃত্ব কায়েম করে এবং সেখানে কর্তৃত্ব কায়েম করে তাদের উপরে কাছ থেকে যে উপনিবেশিক সুযোগ সুবিধা আদায় করে, সেটা হচ্ছে বিধিসম্মত সাম্রাজ্য। আর এই ধরনের বিধিসম্মত সাম্রাজ্যের উদাহরণ হলো ব্রিটিশ কর্তৃক ভারতবর্ষে যে সাম্রাজ্য গঠিত হয়েছিল সেই সাম্রাজ্য। আর বিধি বহির্ভূত সাম্রাজ্য হলো অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র অন্য কোনো দেশের উপরে কর্তৃত্ব না করে তাদের কাছ থেকে যদি ঔপনিবেশিক সুযোগ সুবিধা আদায় করে, সেটা হচ্ছে বিধি বহির্ভূত সাম্রাজ্য। যেটা চীনের ক্ষেত্রে হয়েছিল। পশ্চিমী দেশগুলো চীনের উপরে যে ধরনের সুযোগ সুবিধা আদায় করে দিয়েছিল, চীনের কাছ থেকে চীনের রাজনৈতিক কর্তৃত্বকে দখল না করে, সেটা হচ্ছে বিধি বহির্ভূত সাম্রাজ্য। এখন সাম্রাজ্যবাদের ধ্যান ধারণার পরিবর্তন কখন থেকে হলো? সাম্রাজ্যবাদের ধ্যান ধারণার পরিবর্তন হলো পঞ্চদশ ষোড়শ শতাব্দী থেকে, 15-16 সেঞ্চুরি থেকে সাম্রাজ্যবাদের ধ্যান ধারণার পরিবর্তন হলো। সেটা কিরকম? তোমরা জানো যে 1453 খ্রিস্টাব্দে 1453 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপলের পতন হয়েছিল। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল, তার নাম হচ্ছে ইস্তাম্বুল। এই কনস্ট্যান্টিনোপলের পতন হয়েছিল অটোমান তুর্কিদের হাতে, এবং এর ফলে আরবদের সঙ্গে ইউরোপীয়দের ব্যবসায়িক যোগাযোগ নষ্ট হয়ে যায়। ফলে ইউরোপীয়রা সরাসরি প্রাচ্য দেশে, পূর্ব দেশগুলোতে সরাসরি এসে তাদের প্রয়োজনীয় ব্যবসা সামগ্রী, যেমন বিভিন্ন ধরনের মশলা, সুতি বস্ত্র, রেশম বস্ত্রের ব্যবসা করতে উদ্যত হয়। এর জন্য তারা জলপথে প্রাচ্য দেশগুলোতে পৌঁছাবার চেষ্টা করে, এবং তখন থেকে তারা ভৌগোলিক আবিষ্কারের চেষ্টা করে। এইভাবে সাম্রাজ্যবাদের একটা নতুন পর্যায়ে তৈরি হয়, এবং ভৌগোলিক আবিষ্কারের মধ্যে দিয়ে তারা এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বা আমেরিকাতে তারা উপনিবেশ বিস্তারের চেষ্টা করে। আমি যে বিভিন্ন বিষয়গুলো যে এতক্ষণ বললাম, যেগুলো, এগুলোর উপরে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবে, তাহলে তখন আমরা বিষয়টাকে আরো পরিষ্কার করে দেব। এখন এই যে সাম্রাজ্য কি কি ভাবে এই যে উপনিবেশ বিস্তার হলো, এখন কোন কোন বিষয়গুলো এই নতুন ধরনের সাম্রাজ্যবাদকে উৎসাহিত করেছিল? নতুন ধরনের সাম্রাজ্যবাদকে উৎসাহিত করেছিল যেমন নবজাগরণ বা রেনেসাঁস, যেটা তোমরা জানো যে ইটালিতে হয়েছিল। নবজাগরণ বা রেনেসাঁস। এর ফলে যে বিজ্ঞানের উন্নতি হলো, বিজ্ঞান চর্চার উন্নতি হলো, যুক্তিবাদের উদ্ভব হলো, সেখান থেকে নতুন নতুন ভৌগোলিক আবিষ্কারের চেতনা তৈরি হলো। পৃথিবীটা যে গোল সেটা বোঝার পরে
পূর্ব এবং পশ্চিম দিকে বিস্তারের চেষ্টা করা হলো। মানচিত্র নির্মাণ হতে লাগলো এবং টলেমির মানচিত্রের সঙ্গে প্রাচীন যে মানচিত্র টলেমির মানচিত্র তার সঙ্গে সেটাকে আরো মডিফিকেশন করে নতুন 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 জায়গা আবিষ্কৃত হতে থাকলে, দেশ আবিষ্কৃত হতে থাকলে সেই মানচিত্রকে আবার পুনর্নির্মাণ করা হতে লাগলো। আমরা জানি কলম্বাস, ভাস্কো দা গামা, ম্যাগেলান, ক্যাব্রাল, এই সমস্ত যারা সামুদ্রিক অভিযাত্রী তারা নতুন নতুন দেশ আবিষ্কার করতে লাগলো, মানচিত্র বাস্তব রূপ পেতে লাগলো। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সমস্ত নব আবিষ্কৃত যে জায়গা বা দেশ, সেখান থেকে বিভিন্ন অর্থনৈতিক সম্পদের আহরণ। কি কি অর্থনৈতিক সম্পদের আহরণ? তারা এখান থেকে মূলত সুতি বস্ত্র, মশলা, এই সমস্ত রেশম, এই সমস্ত জিনিস তারা আহরণ করতে শুরু করলো। আমেরিকার উপনিবেশ থেকে তারা মূল্যবান ধাতু আহরণ করতে শুরু করলো, যার মধ্যে দিয়ে তারা এই ইউরোপীয় দেশগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভবান হল। যে সমস্ত ইউরোপীয় দেশগুলো এই উপনিবেশ বা নতুন নতুন ভৌগোলিক আবিষ্কারে অংশগ্রহণ করেছিল তোমরা জানো, তাদের মধ্যে এগিয়ে আছে হচ্ছে পর্তুগাল, স্পেন। পর্তুগাল এবং স্পেন অভিযাত্রীরা তারাই মূলত প্রথম দিকে সামুদ্রিক অভিযান চালিয়েছিল এবং নতুন নতুন দেশ আবিষ্কার করেছিল। এছাড়া তাদের মধ্যে আরেকটা বিষয় কাজ করেছিল, সেটা হচ্ছে ধর্ম প্রচার। তারা খ্রিস্ট ধর্মকে উন্নত সভ্যতার প্রতীক বলে মনে করেছিল। এই জন্যে খ্রিস্ট ধর্মের যারা ধর্মযাজক তারা এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাতে তারা খ্রিস্ট ধর্ম এবং আমেরিকাতেও তারা খ্রিস্ট ধর্ম প্রচার করতে চেয়েছিল। এছাড়া তাদের আধিপত্য বিস্তারের লালসা তো ছিলই। সবচেয়ে বড় জিনিস হলো শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা অষ্টাদশ শতকে হয়েছিল। এবং এই শিল্প বিপ্লবের ফলে যে উন্নত পুঁজিবাদ এর সৃষ্টি হয় এবং যে শিল্পের জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল প্রয়োজন হয় এবং শিল্পে অতি দ্রুত উৎপন্ন ভোগ্য পণ্যের বাজারের প্রয়োজন হয়, সেই কারণে এই সমস্ত শিল্পোন্নত দেশগুলোর অর্থাৎ ইউরোপের যে শিল্পোন্নত দেশ, যাদের দেশে শিল্প বিপ্লব প্রথমে হয়েছিল, তাদের উপনিবেশ দখলের প্রয়োজন হয়, কারণ সেই উপনিবেশগুলো থেকে তারা সস্তায় কাঁচামাল সংগ্রহ করবে এবং তাদের দেশে উৎপাদিত শিল্প পণ্য তারা বিক্রি করবে। এখন আমরা দেখব যে স্পেন এবং পর্তুগাল বাদ দিয়ে এরা মূলত ভৌগোলিক আবিষ্কার শুরু করেছিল। এছাড়া মূলত পরবর্তীকালে স্পেন এবং পর্তুগালকে সরিয়ে দিয়ে যারা মূলত সাম্রাজ্য এবং উপনিবেশ বিস্তার করেছিল, যে চারটে ইউরোপীয় শক্তি, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ওলন্দাজরা। এরা হচ্ছে হল্যান্ডের লোক, ডাচ বা ওলন্দাজ। এরা হচ্ছে হল্যান্ডের লোক, হল্যান্ড বা নেদারল্যান্ড। দ্বিতীয় হচ্ছে ইংরেজরা, তোমরা জানো ইংরেজরা হচ্ছে ব্রিটেন থেকে এসেছিল ইংরেজরা। ফরাসিরা, এরা এসেছিল ফরাসিরা, এই ফরাসি শক্তি এরা ছিল ফ্রেঞ্চ থেকে। এছাড়া আরো বেশ কিছু শক্তি ছিল যারা এইখানে তারা সাম্রাজ্য বিস্তার, তারা মূলত সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে মূল ব্যাপার অংশগ্রহণ করেছিল এবং এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করে তারা প্রথমে উপনিবেশ তৈরি করেছিল, পরে সেখানকার রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করেছিল। এই ওলন্দাজ এবং ডাচ
এরা বাংলার তারা চুচুড়াতে তারা বাণিজ্য কুঠি স্থাপন করেছিল, করমণ্ডল উপকূলে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল, পর্তুগিজদের কাছ থেকেও তারা অনেক জায়গায় দিয়ে নিয়েছিল। আবার তারা এশিয়াতে মূলত তারা ইন্দোনেশিয়া, এখন যে দেশটাকে বলে ইন্দোনেশিয়া, সেই ইন্দোনেশিয়াতে তারা উপনিবেশ বিস্তার করেছিল। পর্তুগিজরা উপনিবেশ বিস্তার করেছিল ব্যাকাও, চীনের ব্যাকাওতে, ভারতবর্ষে গোয়া, নবন্ডিউ, এছাড়া মলাক্কা, সিংহল, এই সমস্ত জায়গাতে পর্তুগিজরা উপনিবেশ বিস্তার করেছিল। পরবর্তীকালে সিংহল পর্তুগিজদের হাত থেকে ব্রিটেনের হাতে চলে যায়। এইভাবে ওলন্দাজরা তারা উপনিবেশ বিস্তার করেছিল এবং পর্তুগিজরা উপনিবেশ বিস্তার করেছিল, যদিও এশিয়াতে পর্তুগিজদের উপনিবেশ খুব উল্লেখযোগ্য ছিল না, যেখানে যেরকম ওলন্দাজদের ছিল, অর্থাৎ হল্যান্ডের যেরকম ছিল। এরপরে হচ্ছে ইংরেজদের কথা তোমরা জানো যে 1600 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। রানী এলিজাবেথের সনদ দিয়ে তারা প্রাচ্য দেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। ব্যবসা বাণিজ্য করতে এসে তারা প্রথমে ভারতবর্ষে সুরাট এবং মছলিপট্টনম বন্দরে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। এরপরে তারা কলকাতা, বোম্বে, মাদ্রাজ, তিনটি জায়গায় তাদের মূল ঘাঁটি তৈরি করেছিল। তৈরি করে তারা আরো অনেক রকমের উপনিবেশ তারা বাণিজ্য কুঠি স্থাপন করে এবং ভারতবর্ষের তৎকালীন দেশীয় রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা ভারতবর্ষের রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করতে আরম্ভ করে। এবং তারপর ইতিহাস তোমরা অনেকেরই জানা যে ইংরেজরা কিভাবে প্রায় 200 বছর ধরে ভারতবর্ষে তাদের উপনিবেশিক কার্যকলাপ চালিয়ে গিয়েছিল। 64 খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়েছে। এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 খ্রিস্টাব্দে স্থাপনের পরে তারাও ভারতবর্ষে তারা উপনিবেশ বিস্তার করতে চলে আসে। এশিয়াতে তারা উপনিবেশ বিস্তার করতে চলে আসে। তবে ভারতবর্ষে প্রথম দিকে তারা ব্যবসা বাণিজ্যে সফল হলেও পরবর্তীকালে ইংরেজদের সঙ্গে যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ তাদের হয়েছিল, যেটা একই সঙ্গে ইউরোপেও হয়েছিল আবার ভারতবর্ষেও হয়েছিল, সময়টা হচ্ছে 1756 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফরাসিরা পরাজিত হয়। তো পরাজিত হওয়ার ফলে তাদের ভারতবর্ষে উপনিবেশ বিস্তারের আর কোনো আশা থাকে না। তবে তাদের ভারতবর্ষে পন্ডিচেরি, চন্দননগর, মাহে, এই সমস্ত জায়গাতে ফরাসিদের উপনিবেশগুলো বজায় ছিল। ফরাসিরা মূলত এশিয়াতে ইন্দোচীনে সাম্রাজ্য করে দিল। ইন্দোচীন হচ্ছে বর্তমান ভিয়েতনাম, কম্বোডিয়া বলে যে একটা দেশ আছে, এইগুলো হচ্ছে মূলত ছিল ইন্দোচীন। এছাড়া ইংরেজ সাম্রাজ্যের এগুলো ছিল, ভারতের যে ইংরেজ সাম্রাজ্য তাদের সঙ্গে বার্মা যুক্ত হয়েছিল, বালুচিস্তান যুক্ত হয়েছিল, মধ্য এশিয়া এবং লোহিত সাগরের পশ্চিম পাড়ের কিছু কিছু দেশ যুক্ত হয়েছিল, পারস্য, এইগুলো যুক্ত হয়েছিল। এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ যে যে নতুন ধরনের সাম্রাজ্যবাদের কথা আমরা বলছি, নতুন ধরনের উপনিবেশবাদের কথা আমরা বলছি, সেই নতুন ধরনের উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ তৈরি হয়েছিল এই ভৌগোলিক আবিষ্কারের পর থেকে। শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে এই নতুন ধরনের সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ তৈরি হয়েছিল। তাহলে এই নতুন ধরনের সাম্রাজ্যবাদ এবং এই উপনিবেশবাদ তৈরির ফলাফলটা কি হলো? এর ফলে ব্যবসা বাণিজ্যের পরিমাণ খুব বেড়ে গেল। তোমরা বুঝতেই পারছো যে সারা পৃথিবী জুড়ে প্রায় এই শক্তিগুলো যখন উপনিবেশ বিস্তার করেছিল, তখন এই
তাদের ব্যবসা বাণিজ্যের পরিমাণ অনেক বেড়ে গেল, কারণ যে উপনিবেশগুলো তারা দখল করে ফেলেছিল সেই উপনিবেশগুলো থেকে একদিকে তারা যেমন কাঁচামাল সংগ্রহ করতে পারছিল সস্তায়, আবার উপনিবেশগুলোতে তারা তাদের দেশে প্রস্তুত শিল্প সামগ্রী তারা বিক্রি করার বাজার খুঁজে পেয়েছিল ও প্রচুর পরিমাণে বিক্রিও করতে পারছিল। তার ফলে তারা প্রচুর পরিমাণে লাভবান হতে থাকে, মুনাফা অর্জন করতে থাকে। অর্থাৎ তাদের হাতে মুনাফা পাহাড় জমে যায়। যে বিষয়টাকে আমরা পুঁজিবাদ বলছি, বা ইংরেজ ঐতিহাসিকরা বা অন্যান্য দার্শনিকরা যেটাকে পুঁজিবাদ বলেছেন বা ক্যাপিটালিজম বলেছেন। এবার তারা আর একটা পাশাপাশি তৈরি হয়েছিল, সেটা হচ্ছে দাস ব্যবসা, বর্ণ বৈষম্যবাদ। তোমরা জানো বর্ণ বৈষম্যবাদ, যেটা এই উপনিবেশ বিস্তারের ফলে সৃষ্টি হয়েছিল। বর্ণ বৈষম্যবাদের খবর তোমরা জানো, আধুনিক পৃথিবীতে এখনো বর্ণ বৈষম্যবাদ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে বর্ণ বৈষম্যবাদী আন্দোলন তোমরা জানো, যে ওই ফ্লয়েডের হত্যাকাণ্ডের ফলে সেখানে যে যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স যে আন্দোলন গড়ে উঠেছে, এই কথা তোমরা জানো। এই এই বিষয়গুলো হচ্ছে উপনিবেশবাদের বিস্তারের ফলে এই বিষয়গুলো সৃষ্টি হয়েছিল। এখন এই ধরনের উপনিবেশবাদ প্রসারের ফলাফল কি হলো? ব্যবসা বাণিজ্যের প্রসারের ফল কি হলো? বুর্জুয়া শ্রেণীর সৃষ্টি হলো। বুর্জুয়া শ্রেণী তোমরা জানো যে যারা শিল্প এবং ব্যবসা করে, শিল্প স্থাপন করে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে, পুঁজির পাহাড়ের উপর বসে আছে, এই ধরনের মানুষদের আমরা বলছি বুর্জুয়া। এই বুর্জুয়ারা তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হলো। তারা রাজনীতিকেও নিয়ন্ত্রণ করতে আরম্ভ করলো এই বুর্জুয়ারা। এবং এই বুর্জুয়াদের উদ্ভব তারা এই উপনিবেশবাদের একটা অন্যতম কারণ। বুর্জুয়ারা আরো বেশি লাভবান হওয়ার জন্য তাদের নিজের নিজের দেশের উপরে চাপ সৃষ্টি করতে আরম্ভ করলো উপনিবেশ বিস্তারের জন্য। সেই জন্য সেই সমস্ত ইউরোপীয় দেশগুলো উপনিবেশ বিস্তার করতে বাধ্য হলো। এইভাবে উপনিবেশ বিস্তারের একটা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হলো, যে প্রতিদ্বন্দ্বিতা পৃথিবীতে এক ভয়ঙ্কর রকমের বিবাদ সৃষ্টি করলো। যে বিবাদের প্রভাব হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখন দেখো তোমরা প্রথম থেকে আমরা যদি দেখি যে ইংরেজরা এশিয়াতে কিভাবে উপনিবেশ বিস্তার করেছিল। এশিয়াতে আমরা জানি যে ভারতবর্ষের কথা আমরা জানি, যে ভারতবর্ষে ইংরেজরা প্রথমে তারা যে বাণিজ্য গতিগুলো স্থাপন করেছিল, আমরা প্রথমে বললাম যে ইংরেজরা সুরাট, মছলিপত্তনম এই সমস্ত জায়গায় তারা প্রথম বাণিজ্য গতি স্থাপন করে। মোগল সম্রাটদের কাছ থেকে তারা ব্যবসা বাণিজ্য করার অনুমতি আদায় করে। মোগল সম্রাট ফারুক সিংহের কাছ থেকে বাংলায় বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করবার ফরমান আদায় করে। তারা মাদ্রাজ, বোম্বাই, কলকাতায় দুর্গ নির্মাণ করে। এইভাবে তারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের রাজনৈতিক কর্তৃত্ব দখল করে। রাজনৈতিক কর্তৃত্ব দখল করার পরে তোমরা যে একে একে যে বিষয়গুলো তোমরা জানো, যে বাংলায় কিভাবে রাজনৈতিক কর্তৃত্ব দখল করেছিল, বাংলার নবাবদের পরাজিত করে, কিভাবে দক্ষিণ ভারতে তারা রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করেছিল, কিভাবে তারা মারাঠাদের পরাস্ত করে রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করেছিল। এবং এইভাবে 1857 যে বিদ্রোহ, সেই বিদ্রোহে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে পরাস্ত করার পরে তারা এই রাজনৈতিক কর্তৃত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সেটা ব্রিটিশ সরকারের হাতেই চলে যায়। এইভাবে ইংরেজরা ভারতবর্ষে উপনিবেশ বিস্তার করেছিল এবং প্রায় 190 বছর ধরে তারা ভারতবর্ষকে কেন্দ্র করে তাদের উপনিবেশিক সুযোগ সুবিধা
শোষণ চালিয়ে গিয়েছিল। একদিকে ঔপনিবেশিক শোষণ, অন্যদিকে ভারতবর্ষেও তারা বর্ণ বৈষম্যবাদী নীতি তারা প্রয়োগ করেছিল। ভারতবর্ষের পাশাপাশি তারা চীনেও তাদের ঔপনিবেশিক সুযোগ সুবিধা লাভের জন্যে চীনেও তারা তাদের উপনিবেশ বিস্তারের সচেষ্ট হয়েছিল। চীনে প্রথম তারা আফিম ব্যবসার মধ্যে দিয়ে চীনে যে তাদের সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করে, আফিম ব্যবসাকে কেন্দ্র করে চীনের সঙ্গে তাদের একটা সময় বিবাদ তৈরি হয়। তারপর 1842 খ্রিস্টাব্দে চীনের সঙ্গে প্রথম ওইপেন যুদ্ধ বা ফার্স্ট ওপিয়াম ওয়ার, সেই ফার্স্ট ওপিয়াম ওয়ার যার ফলে যেটা নানকিংয়ের সন্ধির মধ্যে দিয়ে শেষ হয়েছিল, এই সন্ধিতে ফলে চীন বাধ্য হয়েছিল অন্তত 5খানা বন্দর উপনিবেশ ইউরোপীয় উপনিবেশবাসীদের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য খুলে দিতে, যা অন্যতম হচ্ছে হংকং বন্দর। এগুলো তারা বা ক্যান্টন বন্দর তারা খুলে দিতে বাধ্য হয়েছিল। এবং চীনের রাজনৈতিক কর্তৃত্ব দখল না করেও ইউরোপীয় শক্তিগুলো তারা চীনের কাছ থেকে বিভিন্ন ধরনের ঔপনিবেশিক সুযোগ সুবিধা আদায় করেছিল। চীনের জনগণকে তারা শোষণ করেছিল, চীনে তারা খ্রিস্ট ধর্ম প্রচার করেছিল, এই সমস্ত বিষয়ে তারা করেছিল। এছাড়াও তারা ভারতবর্ষ ছাড়াও তারা বারবাতে, বেলুচিস্তানে তারা সাম্রাজ্য বিস্তার করেছিল। পর্তুগিজদের কাছ থেকে সিংহল তাদের উপনিবেশ হিসেবে নিয়ে নিয়েছিল। মধ্য এশিয়াতে পারস্যে তারা উপনিবেশ বিস্তার করেছিল। এইভাবে একটা বড় উপনিবেশ তারা এশিয়াতে স্থাপন করেছিল ইংরেজরা। এবার আমরা নতুন বিশ্ব বা আমেরিকা মহাদেশে উপনিবেশ বিস্তারের কথা আমরা আলোচনা করব। তোমরা জানো যে 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস তিনি স্পেনের রানী ইসাবেলার সনদ দিয়ে পশ্চিম আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে তিনি যাত্রা করেন। তার ধারণা ছিল পৃথিবী যেহেতু গোল, সেহেতু পশ্চিম দিক দিয়ে গেলেও ভারতবর্ষে পৌঁছানো যাবে, অর্থাৎ তিনি ভারতবর্ষে পৌঁছাতে চেয়েছিলেন। কিন্তু তিনি যেখানে পৌঁছলেন, অর্থাৎ হাইতি দ্বীপ, ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি যে জায়গা, সেখানে তিনি পৌঁছলেন 1492 খ্রিস্টাব্দে এবং তিনি তার নাম রাখলেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ওয়েস্ট ইন্ডিজ। এবং তিনি তার নিজের অজান্তে এক নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন। যে এই নতুন মহাদেশের নামকরণ করেছিলেন আমেরিকা ভেসপুচি, তিনি এর নামকরণ করেছিলেন নতুন বিশ্ব। এখন এই নতুন বিশ্ব আবিষ্কৃত হওয়ার পর থেকে সেখানে ইউরোপীয়রা উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া শুরু করতে আরম্ভ করে। তারা এই সমস্ত যে নতুন মহাদেশ বা আমেরিকাতে, সেখান থেকে তারা নানান রকম মূল্যবান ধাতু অর্থাৎ সোনার উপর খোঁজে তারা বড়িয়া হয়ে ওঠে। এবং তারা সোনার উপর মেক্সিকো থেকে, পেরু থেকে তারা মেক্সিকোর যে দুটো উন্নত সভ্যতা, যে পেরুর যে উন্নত সভ্যতা, সেগুলোকে ধ্বংস করে আমেরিকার আদিম অধিবাসীদের বিতাড়িত করে তারা উপদ্বীপে দখল করতে আরম্ভ করে। যেমন ক্যাব্রাল, পর্তুগিজ অভিযাত্রী ক্যাব্রাল, যিনি ব্রাজিলে পৌঁছেছিলেন, তোমরা ব্রাজিলের কথা জানো, এবং ব্রাজিলে পৌঁছে তারা ব্রাজিলে উপনিবেশ স্থাপন করেছিল এবং ব্রাজিলে তারা চাষবাস শুরু করেছিল। ব্রাজিলের বিশাল জমিতে তারা চাষবাস শুরু করেছিল, বাগিচা শস্য, তুলো, কফির চাষ শুরু করেছিল।
পর্তুগাল, স্পেন তাদের উপনিবেশগুলোতে তাদের ঔপনিবেশিক কার্যকলাপ শুরু করেছিল। তারা আফ্রিকা থেকে নিগ্রো দাসদের ধরে এনে তাদেরকে ডলার হিসাবে বিক্রি করা শুরু করেছিল। তারা এই বাগিচা চাষের ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল কিছু রাষ্ট্র। এইভাবে নতুন বিশ্বে উপনিবেশ বিস্তার শুরু করে, ইউরোপীয় উপনিবেশ বিস্তার শুরু হয়। ইংরেজরাও এখানে উপনিবেশ বিস্তার শুরু করেছিল, ফরাসিরাও এখানে উপনিবেশ বিস্তার শুরু করেছিল। তোমরা জানো কানাডাতে ফরাসি উপনিবেশ স্থাপন হয়েছিল। ইংরেজরা আমেরিকার উত্তর আমেরিকার পূর্ব উপকূলে 13টা উপনিবেশ স্থাপন করেছিল। এইভাবে আমেরিকাতে নতুন বিশ্বে উপনিবেশ স্থাপিত হয়। এবার সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ কোন কোন অর্থনৈতিক পরিস্থিতিতে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ কার্যকরী হয়েছিল। এখন যেহেতু মূলত ইউরোপীয় দেশগুলো সাম্রাজ্য বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিল, উপনিবেশ বিস্তার করেছিল। এই কারণে যে যে নীতির ভিত্তিতে, অর্থনৈতিক নীতির ভিত্তিতে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের নতুন ধরনের যে এই সাম্রাজ্যবাদ বিস্তার ঘটেছিল, সেগুলো আমরা আলোচনা করতে পারি। এটাকে আমরা অর্থনৈতিক প্রেক্ষাপট বলবো। অর্থাৎ সাম্রাজ্যবাদের বা উপনিবেশবাদের অর্থনৈতিক প্রেক্ষাপট কি, প্রশ্ন হচ্ছে এটা। এই প্রশ্ন যদি আসতেই পারে এই প্রশ্ন যে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক প্রেক্ষাপট কি। প্রথম যে নীতি ইউরোপে অনুসরণ করা হতো তার নাম হচ্ছে মার্কেন্টাইল মতবাদ। মার্কেন্টাইল বাদের অন্য একটি নাম হচ্ছে শুল্ক সংরক্ষণবাদ। মার্কেন্টাইল মতবাদ অনুসারে যেটা বলা হতো যে যেহেতু পৃথিবীর সম্পদ সীমিত, সুতরাং এই ব্যবসা বাণিজ্যের বিষয়টাকে নিয়ন্ত্রিত হবে। কিভাবে নিয়ন্ত্রিত হবে তা ইউরোপীয় দেশগুলো সিদ্ধান্ত নিয়েছিল যে তারা রপ্তানির পরিমাণ বাড়াবে কিন্তু আমদানির পরিমাণ কমাবে। অর্থাৎ আমদানি করলে তার উপরে উচ্চ হারে শুল্ক বসানো হবে। যে মার্কেন্টাইল মতবাদ প্রথম দিকে আমাদের ভারতবর্ষে অবশিল্পায়ন ঘটেছিল, তোমরা জানো যে যখন প্রথম দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে, তখন এই মার্কেন্টাইল মতবাদ অনুসারে এই ভারতবর্ষে তারা বেশি পরিমাণে সুতি বস্ত্র রপ্তানি করতে থাকে। ইংল্যান্ড থেকে বেশি পরিমাণে সুতি বস্ত্র রপ্তানি হয়, কিন্তু ভারতবর্ষ থেকে তারা আমদানি একদম কমিয়ে দেয়। এবং ভারতবর্ষের সুতি বস্ত্র আমদানি করলেও তার উপরে উচ্চ হারে শুল্ক বাড়িয়ে দেয়, শুল্ক বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে শুল্ক সংরক্ষণবাদ বা মার্কেন্টাইল পলিসি, যেটা পরবর্তীকালে অ্যাডাম স্মিথ তিনি সমালোচনা করেছেন। অ্যাডাম স্মিথ তিনি রাজনৈতিক অর্থনীতিবিদ, যে বলেছেন যে মুক্ত অর্থনীতির কথা বলেছেন, আর পরবর্তীকালে মুক্ত অর্থনীতির কথা বলেছেন। অর্থাৎ এই আমদানি রপ্তানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকবে না। উদারনৈতিক মতবাদ, এই উদারনৈতিক মতবাদের দ্বারা পরবর্তীকালে চালিত হয়েছিল। তার কারণ পরবর্তীকালে যে শিল্প বিপ্লব হয়েছিল, তো শিল্প বিপ্লবের ফলে যে প্রভূত পরিমাণে সামগ্রী উৎপাদিত হতে আরম্ভ করেছিল, তার ফলে শিল্পজাত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি এবং আমদানির প্রয়োজনে এই মুক্ত অর্থনীতির প্রয়োজনীয়তা ছিল।
তোমরা জানো যে শিল্প বিপ্লব তো তোমরা পড়েছো, শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা বলেছিলেন আর্নল্ড টয়েনবি। অগাস্ট ব্ল্যাঙ্কি কথাটা বলেছিলেন প্রথম, আর এটাকে জনপ্রিয় করেছিলেন আর্নল্ড টয়েনবি। শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা অষ্টাদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। এই শিল্প বিপ্লবের ফলে যে পুঁজির পাহাড়ের সৃষ্টি হয়েছিল তোমরা জানো। অন্যদিকে যন্ত্র উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে, উন্নত যন্ত্রপাতি আবিষ্কারের সঙ্গে সঙ্গে শ্রমিকের প্রয়োজনীয়তা কমে আসছিল, অর্থাৎ কম শ্রমিক দিয়ে বেশি পরিমাণে উৎপাদন হচ্ছিল যন্ত্রের সাহায্যে। সুতরাং শিল্প বিপ্লব এই উপনিবেশ বা সাম্রাজ্যবাদকে নতুনভাবে নতুন একটা বার্তা এনে দিয়েছিল, যে কারণে বাজার দখলের প্রতিযোগিতা শুরু হয়েছিল। বাজার দখলের প্রতিযোগিতা মানে যে তোমরা জানো দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ, যেটা উপনিবেশ দখলকে কেন্দ্র করে হয়েছিল, যার প্রেক্ষাপট তৈরি হয়েছিল 1870 খ্রিস্টাব্দের পর থেকে। জার্মানি যখন ঐক্যবদ্ধ হয়, জার্মানিতে যখন শিল্প বিপ্লব ঘটে, তখন ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো জার্মান শিল্পপতিরাও চেয়েছিল উপনিবেশ বিস্তার করতে, এবং এশিয়া, আফ্রিকার, ল্যাটিন আমেরিকার বেশিরভাগ জায়গায় যখন ইউরোপীয় দেশ অন্যান্য দেশগুলো দখল করে নিয়েছিল, তখন জার্মানির জন্য খুব সামান্য জায়গায় উপনিবেশ হিসেবে পড়েছিল। এবং জার্মান শিল্পপতিদের চাপে কাইজার দ্বিতীয় উইলিয়াম তিনি উপনিবেশ বিস্তারে তিনি উদ্যোগী হয়েছিলেন, যার ফলে প্রথম বিশ্বযুদ্ধ দেখা দিয়েছিল। এবং প্রথম বিশ্বযুদ্ধও কিন্তু সমস্যা শেষ করতে পারেনি। প্রথম বিশ্বযুদ্ধের পরে আবার একই রকম কারণে, অন্যান্য কারণে যুক্ত হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এখন দেখো এই শিল্প বিপ্লবের ফলাফলটা কি হলো। শিল্প প্রথম ফলাফল তো জানো যে যন্ত্রের সাহায্যে অল্প সময়ে প্রচুর পরিমাণে ভোগ্যপণ্যের উৎপাদন। এখন এত ভোগ্যপণ্য উৎপাদনের ফলে মানুষের জীবনযাত্রার মান বদলে গেল। মানুষ অনেক বেশি আরামপ্রিয় হয়ে গেল, কারণ নতুন নতুন অনেক জিনিস বাজারে আসতে আরম্ভ করলো, যেগুলোর সাহায্যে তোমরা জানো যে ইলেকট্রিসিটি থেকে শুরু করে লাইট, ফ্যান, যে সমস্ত ভোগ্যপণ্য তোমরা জানো আমরা এখন ব্যবহার করি, সেগুলো শিল্প বিপ্লবের ফল। ভালো জামা কাপড়, যেগুলো মধ্যযুগে যেগুলো বাজারে সহজে পাওয়া যেত না, এগুলো প্রচুর পরিমাণে বাজারে চলে আসতে আরম্ভ করলো। অর্থাৎ ভোগ্যপণ্য বাজারে খুব অ্যাভেলেবল হয়ে গেল। এটা শিল্প বিপ্লবের একটা প্রত্যক্ষ ফল। এর ফলে কি হলো, নাগরিক সভ্যতার উন্নত হলো। নাগরিক সভ্যতা উন্নত হলো কারণ যারা শহরের অধিবাসীরা তারা বেশি পরিমাণে ভোগ্যপণ্য ব্যবহারে অভ্যস্ত হয়ে গেল। তাদের জীবনযাত্রার মান উন্নত হলো এবং আরামদায়ক হলো। ফলে নতুন ধরনের এক নাগরিক সভ্যতা তৈরি হয়ে গেল। এবারে আর কি ফল হলো, শ্রমিক শ্রেণীর উদ্ভাবন। শিল্প বিপ্লবের ফলে শ্রমিক শ্রেণী, উন্নত মানের শ্রমিক শ্রেণী আমরা বলছি। তোমরা জানো যে সামন্ত যুগে যারা ভূমিদাস ছিল, সেই সামন্ত যুগে ভূমিদাসদের মুক্তির ফলে ভূমিদাসরা শিল্পে নিযুক্ত হয়েছিল। এই মুক্ত ভূমিদাস
তারা শিল্প শ্রমিক হিসাবে নিযুক্ত হয়েছিল। এই শিল্প শ্রমিক প্রথম দিকে এই শিল্প শ্রমিকরা মালিকদের দ্বারা দারুণভাবে শোষিত হচ্ছিল এবং এই শোষিত শিল্প শ্রমিকরা পরবর্তীকালে তাদের মধ্যে চেতনা, শহরাঞ্চলে বসবাস করার ফলে তাদের মধ্যে চেতনা বৃদ্ধির ফলে তারা এক উন্নত পর্যায়ে শ্রমিক শ্রেণীতে পরিণত হয়। তার কারণ শিল্প বিপ্লব যেমন পুঁজিবাদের সৃষ্টি করেছিল, এর বিপরীতে আর একটা মতবাদের সৃষ্টি হয়েছিল, তার নাম হচ্ছে সমাজতন্ত্রবাদ। সমাজতন্ত্রবাদ যারা বৈষম্যের বিরোধিতা করে, যারা শোষণের বিরোধিতা করে, তারা সামাজিক এবং অর্থনৈতিক সাম্যবাদের কথা বলে। সমাজতন্ত্রবাদ তারা এই শ্রমিক শ্রেণীর দুর্দশার জন্য পুঁজিবাদী অর্থনীতিকে দায়ী করে এবং এই সমাজতন্ত্রবাদ শ্রমিকদের উন্নত চেতনার সৃষ্টি করে। এখন এই যে শিল্প বিপ্লব প্রসূত যে ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থা, যে পরিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, এর পেছনে কি মনস্তত্ত্ব কাজ করেছিল। মনস্তত্ত্ব এই কারণে বলবো যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ আমরা এতক্ষণ পড়লাম, এই উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ যারা ইউরোপের শ্বেতাঙ্গ মানুষ, তারা উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, পুঁজিবাদকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। কি কারণ? তার কারণ হচ্ছে তারা যে ভারতবর্ষে যেমন উপনিবেশ তারা স্থাপন করেছিল, আফ্রিকাতে তারা উপনিবেশ স্থাপন করেছিল এবং আমেরিকাতে তারা উপনিবেশ স্থাপন করেছিল, এশিয়ার অন্যান্য দেশেও তারা উপনিবেশ স্থাপন করেছিল এবং এই উপনিবেশ স্থাপন করতে গিয়ে তারা কিন্তু সেই সমস্ত দেশে, যে সমস্ত দেশে তারা উপনিবেশ স্থাপন করেছিল, যেমন ভারতবর্ষে, আফ্রিকাতে বা এশিয়ার অন্যান্য দেশগুলোতে, তারা মনে করেছিল এই সমস্ত যারা সাদা চামড়ার মানুষ নয়, অর্থাৎ যারা কৃষ্ণাঙ্গ মানুষ, তারা অপেক্ষাকৃত কম গুণসম্পন্ন মানুষ, অর্থাৎ তাদেরকে সভ্য করার দায়িত্ব, তাদেরকে উন্নত সংস্কৃতিবান করার দায়িত্ব হচ্ছে শ্বেতাঙ্গ মানুষদের। এই ব্যাপারে বিভিন্ন ধরনের তত্ত্বের অবতারণা করা হয়েছিল, যেমন রুডিয়ার্ড কিপলিং, জুলিয়াস ফেরি, এদের মতবাদ ছিল যে কৃষ্ণাঙ্গরা হচ্ছে শ্বেতাঙ্গদের বোঝা স্বরূপ। অর্থাৎ এই কৃষ্ণাঙ্গ মানুষদের মানুষ করবার জন্যই শ্বেতাঙ্গরা হচ্ছে উপনিবেশ বিস্তার করছে, তাদের দেশে শাসন ব্যবস্থা কায়েম করতে হচ্ছে, তাদেরকে উন্নত সংস্কৃতিবান করে তুলতে হচ্ছে। ডারউইনের থিওরি, যোগ্যতমের জয়, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইনের থিওরি। যারা স্বাস্থ্যবান মানুষ, উন্নত মানুষ, তারাই পৃথিবীতে টিকে থাকবে, তারাই সভ্যতা টিকে থাকবে, অন্যরা, দুর্বলরা, তারা অ্যাবলিশ হয়ে যাবে। এই সমস্ত তত্ত্ব তারা দিতে আরম্ভ করলো, যার ফলে বর্ণ বৈষম্যবাদের সৃষ্টি হলো। বর্ণ বৈষম্যবাদের যে কুফল তোমরা দেখেছ, যে ভারতবর্ষের যে উপনিবেশবাসী শাসকরা ভারতবর্ষের মানুষের সঙ্গে কি ধরনের বৈষম্যমূলক আচরণ করেছে। দক্ষিণ আফ্রিকাতে যে বর্ণ বৈষম্যবাদ প্রবল আকার ধারণ করেছিল,
যার বিরুদ্ধে একদিকে নেলসন ম্যান্ডেলা আন্দোলন করেছিলেন, অন্যদিকে আমাদের ভারতীয় নেতা মহাত্মা গান্ধী, তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের পক্ষে তারা সেদেশে শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এইভাবে পৃথিবীতে বর্ণ বৈষম্যবাদ তৈরি হয়েছিল। আবার আফ্রিকার থেকে কৃষ্ণাঙ্গ দাস মানুষদের ধরে নিয়ে গিয়ে তাদেরকে আমেরিকার বিশাল বিশাল জমিতে চাষাবাদের কাছে নিয়োগ করা হয়েছিল কৃতদাস হিসেবে, এবং তাদেরকে জীবজন্তুর মতো ব্যবহার করা হতো। তাদের প্রচণ্ড পরিশ্রমে প্রচুর ফসল উৎপাদন হতো এবং তারা ধনী থেকে ধনীতর হতো। যারা উপনিবেশবাসী শ্বেতাঙ্গ যারা, তোমরা আঙ্কেল টমস কেবিন বইটার নাম হয়তো জানো, হ্যারিয়েট বিচার স্টোর লেখা, বর্ণ বৈষম্যবাদের একটা উদাহরণ। আধুনিক পৃথিবীতেও বর্ণ বৈষম্যবাদ শেষ হয়ে যায়নি, সেটা আমরা বর্তমানকালে আফ্রো আমেরিকানদের যে আন্দোলন সাম্প্রতিককালে, তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি। যাই হোক, উপনিবেশবাদ এই পর্যন্তই আমরা পড়ালাম। তাহলে আপনাদের যে যে প্রশ্নগুলো থাকবে, যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ কাকে বলে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ কাকে বলে? উপনিবেশবাদ উপনিবেশ বা সাম্রাজ্য কয় ধরনের এবং কি কি? উপনিবেশ এবং সাম্রাজ্য কয় ধরনের এবং কি কি? উপনিবেশ বা সাম্রাজ্যবাদের বিভিন্ন প্রেক্ষাপট, অর্থাৎ কোন কোন কারণে উপনিবেশ, নতুন ধরনের যে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ গড়ে উঠেছিল। অর্থে যেটা সাম্রাজ্যবাদ উপনিবেশের অর্থনৈতিক প্রেক্ষাপট কি, এবং সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের ফলাফল বা প্রভাব। এই প্রশ্নগুলো তোমরা করবার চেষ্টা করবে।